সে বন্দিকে অ্যারেস্ট করার পর যেটাকে মেরে ফেলার ডিসিশন হতো, ওখানে বাড়ি দিয়ে মাথায় মেরে ফেলতো, তারপরে লাস্টটা ডিসপোজালে দোনাতে নদীতে দিত অথবা রেল লাইনে দিত। কাউকে মারা হতো ইনজেকশন পুশ করে, সেই ইনজেকশন পুশ করে তখনই মেরে ফেলা হতো। এবং কাউকে মারা হতো ইনজেকশন দেওয়ার পরে মরে নাই, তখন পলিথিন পেঁচিয়ে দিত মুখে যাতে শ্বাস নিতে না পারে। এগুলো ছিল এক্সিকিউশনের পদ্ধতি। আমরা এই তদন্ত, যখন গুমের তদন্তগুলো আমরা করতে গিয়েছি, সেই যে যন্ত্রপাতিগুলো এগুলো আবিষ্কৃত হয়েছে, যন্ত্রপাতিগুলো ধ্বংস করে এক জায়গায় ফেলা হয়েছে, সেখান থেকে আবিষ্কার করা হয়েছে এবং স্টিল ইনভেস্টিগেশন ইজ গোয়িং। এই যে প্রক্রিয়া, তাদের শাসনামলের যে মানুষের সাথে তাদের আচরণ, তারা যে একটা গ্যাং অফ ক্রিমিনালস, এইটা প্রমাণ করার জন্য এই পটভূমি এই ট্রাইব্যুনালের কাছে অসম্ভব গুরুত্বপূর্ণ। সেজন্য আমরা এটা তুলে ধরছি গত 15 বছরে কি ধরনের শাসন বাংলাদেশে প্রতিষ্ঠিত ছিল, কেন তারা 2024-এ এসে নিরস্ত্র সিভিলিয়ানের এগেনস্টে এইভাবে ঝাঁপিয়ে পড়লো উইথ অল ফোর্সেস, হেলিকপ্টার, ড্রোন, লিথাল ওয়েপন্স, সাবমেশিন গান, রাইফেল। এই যে তরুণ ছাত্র যুবকদেরকে এইভাবে মারলো নির্বিকারে, এবং মেরে শেষ করলো না, চিকিৎসা নিতে দিল না, পোস্টমর্টেম করতে দিল না, পুড়িয়ে ফেললো, দাফন করতে দিল না, কবরস্থানে নিতে দিল না, জানাজা করতে দিল না। এই যে কাজ, যে মানুষের ক্রিমিনাল অবস্থা, তার ক্রিমিনাল মাইন্ডসেট কতটা তীব্র হলে কোন লেভেলে গেলে এই কাজগুলো করা সম্ভব হয়, সেগুলো তারা করেছে। দেন মালট, এই ক্রসফায়ার গুমের বাইরে শাপলা চত্বরে রাজনৈতিক প্রতিবাদকে স্তব্ধ করে দেওয়ার জন্য, ভয় দেখানোর জন্য শাপলা চত্বরে একটা সুনির্দিষ্ট দাবিতে দেশের আলেম সমাজ বিশেষ করে তারা এখানে এক দাবিতে সমবেত হয়েছিলেন। সেখানে রাতের আধারে যে অপারেশন চালানো হয়, যেভাবে মানুষকে গুলি করে মারা হয়, সেই হত্যাকাণ্ডের বর্ণনা আমরা দিয়েছি, সেই তথ্যগুলো দিয়েছি যে সেখানে কি আচরণ হয়েছে, কি ফর্মে মানুষকে হত্যা করা হয়েছে। এরপরে রাষ্ট্র ফ্যাসিজমকে উস্কে দেওয়ার জন্য শাহবাগে একটা মুভমেন্ট তৈরি করলো, ফাঁসি চাই, বিচার মানি না, ফাঁসি চাই। এবং এখানে তরুণদেরকে ইনভলভ করা হলো, একটা উন্মাদনা তৈরি করা হলো। প্রাইম মিনিস্টার স্বয়ং ইনস্ট্রাকশন দিতেন, 2 জন মন্ত্রীকে এটার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল। এবং পার্লামেন্টে উনি দাঁড়িয়ে বললেন যে আমার মনটা তো শাহবাগেই পড়ে থাকে। সুতরাং এটা বোঝাই গিয়েছে যে শাহবাগের এই মুভমেন্টটা ছিল তাদের একটা রাজনৈতিক পলিসির অংশ। সেখানে দাবি করে বাকি মানুষদেরকে হত্যা করার ব্যাপারে, জুডিশিয়ালি কিল করার ব্যাপারে একটা পটভূমি তৈরি করা, প্রেক্ষাপট তৈরি করার জন্য কাজ করা। এই যে কাজ একটার পর একটা তারা করেছেন, সেগুলোর বর্ণনা আমরা এখানে তুলে নিয়ে এসেছি। 2014 সালে নির্বাচনে সেখানে ভোটারবিহীন বিনা প্রতিদ্বন্দ্বিতা 153 জন, কারণ প্রতিপক্ষের প্রতি এমন একটা অবস্থা তৈরি করা হলো তারা আর নির্বাচনেই গেলেন না। 2018 সালে নির্বাচনে গেল, কিন্তু রাতের বেলা ভোট হয়ে গেল। 2024 সালে ইলেকশন হলো, আমি এবং দামির ইলেকশন হলো। বোঝা যাচ্ছে যে জনগণের যে শক্তি, একটা রাষ্ট্রে, একটা রিপাবলিক, যেটা রাজতন্ত্র নয়, এটা রিপাবলিক, জনগণ তার ইচ্ছা অনুযায়ী তার শাসক নির্বাচিত করবেন। সেই জায়গায় তারা যেটা করলেন যে মানুষ যাতে ভোট দিতে না পারে, একটা জিনিস এনশিওর করা যে মানুষকে ভোট দিতে দেয়া যাবে না, আমি ইচ্ছা মতো যেমন খুশি রেজাল্ট নিয়ে আসবো। সেটার জন্য এক এক সময় এক এক মেকানিজম। প্রথমবার এমন পরিস্থিতি তৈরি করা বিরোধী দল যাতে অংশ না নেয় বিনা প্রতিদ্বন্দ্বিতায়। দ্বিতীয়বার প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দিলে কিন্তু মাঠে কাউকে যেতে দিল না, পোস্টার লাগাতে দিল না, ভোট চাইতে দিল না, ভোট কেন্দ্রে যেতে দিল না। মওদুদ সাহেবের মতো সিনিয়র লয়ার তাকে বাসা থেকে বেরোতে দিল না। মাহবুবউদ্দিন খোকনকে বের হলো, তার বুকে সজায় রাইফেল ঠেকিয়ে গুলি করে দেওয়া হলো। সারা দেশে এরকম ঘটনা হলো, ফলে একতরফা ইলেকশন হলো রাতের বেলায়, রাত 12টার মধ্যে ভোট গ্রহণ শেষ। এটা গোটা দুনিয়া ব্যাপী। 2024 সালে এসে তারা, আমি আর মামু এইভাবে ইলেকশন করলো, তার দলের থেকে 5 জন ক্যান্ডিডেটকে দাঁড় করানো হলো এবং সেভাবে ক্ষমতা আবারও কক্ষিগত করা হলো। এবং সেখানে আরেকটা অন্যায় করা হলো, একটা পার্লামেন্ট বলবৎ থাকা অবস্থায় আরেকটা পার্লামেন্টকে তারা শপথ প্রদান করলো, যেটা কনস্টিটিউশনের সরাসরি ভায়োলেশন। এবং এই লিগাল পয়েন্টটা রেজ করার জন্য ব্যক্তিগতভাবে আমাকে পর্যন্ত হুমকি দেওয়া হয়েছিল, সুপ্রিম কোর্টের মতো ওপেন কোর্টে চিফ জাস্টিস স্বয়ং সাবধান করে দিচ্ছি, এই ধরনের কথা কখনো বলবেন না। আমি বলেছি আমি কনস্টিটিউশনের ব্যাখ্যা দিয়েছি, বলছে আর একটা কথা বলবেন না। এবং একই কথা ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলেছিলেন বলে তাকে কোর্টরুম থেকে বের করে দেওয়া হয়েছিল। সুতরাং এই যে দানবীয় শাসন, সেটা যে শুধু প্রশাসন করেছে তা না, বিচার ব্যবস্থাও একটা দানবে পরিণত হয়েছিল। যাকে খুশি সাজা দেয়া, যখন খুশি কোর্ট বসানো, যখন খুশি ধমক দেয়া, এই কাজগুলো এই একটা রাষ্ট্র আর রাষ্ট্র ছিল না, এটা নিপীড়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল, যে কারণে 2024-এর বিপ্লবটা অনিবার্য হয়ে পড়েছিল। এরপরে সাধারণ যে স্থানীয় সরকার নির্বাচনগুলোকে, সেখানেও যাতে কোনো ফেয়ার ইলেকশন না হয়, সেখানে দলীয় প্রতীক দিয়ে দেওয়া হলো, যাতে দলীয় প্রতীকের বিরুদ্ধে কেউ আর ইলেকশনে দাঁড়ানোরই সাহস না পায়। ওখানে যে একটা ফেয়ার সিলেকশন হবে সেই সুযোগটা কিন্তু তখন আর রাখা হয়নি।
নির্বাচনের আগে এবং পরে বহু সংখ্যক মানুষকে গুম করা, মামলা দেয়া, এই কাজগুলো তারা করেছেন এবং এই যে তথ্যসূত্র সেগুলো আমরা দিয়েছি। সূচিপত্রের পেজ 67 থেকে প্রথম খণ্ডে 67 থেকে শুরু করে 180 পর্যন্ত এটা আমরা দিয়েছি। বলে দেন। একটা হচ্ছে যে আমরা বলেছি আওয়ামী লীগকে সুবিধা দিতে 130 আসনের সীমানা বদল, সিরিয়াল 7। 8 নম্বরে প্রণব মুখার্জির বই দি কোয়ালিশন ইয়ার্স, যেখানে ওই সেফ এক্সিটের কথা বলা হয়েছে। 9 নম্বরে হচ্ছে 2011 সালে বাতিল হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার কি পদ্ধতিতে বাতিল করা হয়েছিল সেটা। 10 নম্বরে উত্তাল সময়ে যেভাবে 2024 সালের 5 জানুয়ারি একতরফা নির্বাচন হয়েছিল সেটা, বিবিসি রিপোর্ট। 11 নম্বরে মঞ্জুরুল ইসলামের বই 2014 থেকে 2018 দলীয় সরকারের অধীনে প্রশ্নবিদ্ধ নির্বাচন, এই সংক্রান্ত একটা লেখা। জার্নাল অফ দি ডেমোক্রেসি 25, এটা আলী রিয়াজের লেখা, শিফটিং দি টাইডস ইন সাউথ এশিয়া, বাংলাদেশের ফেইল্ড ইলেকশন, এটা 108 থেকে 121 পেজ পর্যন্ত। 13 নম্বর সিরিয়ালে ভায়োলেন্স সাবসাইডস অ্যাজ ক্যাম্পেইন এন্ডস, এইটা ডেইলি স্টারের রিপোর্ট, 122 থেকে 1030 লিখছে না 130। 14 নম্বর সিরিয়ালে কাদির কল্লোলের সংসদ নির্বাচন 2018 যেভাবে হয়েছিল 30 ডিসেম্বরের নির্বাচন, 131 থেকে 140 পেজ। 15 নম্বরে নির্বাচনী সহিংসতায় 21 দিনে নিহত 22, 141 থেকে 143। 16 নম্বরে 14/11/2022 তারিখের একটা রিপোর্ট, অন্য কোন দেশে আগের রাত্রে ব্যালট বক্স ভরার কথা শুনিনি, এটা জাপানি রাষ্ট্রদূত বাংলাদেশে বলেছিলেন, 144 নম্বর পেজে আছে। আল জাজিরার প্রতিবেদন, মাহমুদ ফয়সাল, শেখ হাসিনা উইন্স 5th টার্ম ইন বাংলাদেশ অ্যামিড টার্নআউট কন্ট্রোভার্সি, 145 থেকে 153। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন, ভায়োলেন্ট অটোক্রেটিক ক্র্যাকডাউন অ্যাহেড অফ ইলেকশনস, এটা 154 থেকে 159। হিউম্যান রাইটস ওয়াচের আরেকটা প্রতিবেদন, রেপ্রেশন সিকিউরিটি ফোর্স অ্যাবিউজেস ডিসক্রেডিট ইলেকশনস, 160 থেকে 161। 20 নম্বরে 4 বছর আগে মৃত বিএনপি নেতার সাজা, এটা 162 থেকে 163, এটা বিচার বিভাগের ব্যাপারে বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে। 21 নম্বরে 2014 থেকে 2018 দলীয় সরকারের অধীনে প্রশ্নবিদ্ধ নির্বাচন। 22 নম্বরে বিদেশি গণমাধ্যমে বাংলাদেশের ভোট, 169 থেকে 171। 23 নম্বরে মুক্ত বাতাসেও স্বস্তি মিলছে না নেতা কর্মীদের, 172 থেকে 175। 24 নম্বরে পুলিশ সদস্যদের সাক্ষ্য নিয়ে বিএনপি নেতা কর্মীদের সাজা, দৈনিক যুগান্তরের প্রতিবেদন, 176 থেকে 178। 25 নম্বরে নির্বাচনে ভোটের হার, সিইসি প্রথমে বললেন 28, পরে বললেন 40%, 179 থেকে 180 পেজ।